সুপ্রভাত। আমি এর আগের দিনকে তোমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের মহাকর্ষ ও অভিকর্ষ বল সম্বন্ধে বলেছিলাম। এখন এবং মহাকর্ষ সূত্রানুসারে মহাকর্ষ বলটা দুটো বস্তুর মধ্যে কীরূপ হয় বা সেই সমীকরণটাও নির্ণয় করেছিলাম, এবং অভিকর্ষ বল কেমন হয় সেটাও আমরা নির্ণয় করেছিলাম। এখন অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে গতি, অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে গতি। যেহেতু মহাকর্ষ এবং অভিকর্ষ দুটো ক্রিয়াশীল বল, তাহলে এর প্রভাবে কিভাবে গতির সৃষ্টি হয় সেটা আমরা দেখছি। একটা খেলার বলকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই তাহলে সেটা কি হয়, বলটা অভিকর্ষের টানে নিচের দিকে পড়তে থাকে এবং যত উপর থেকে নিচের দিকে আসে তার বেগ কিন্তু তত বৃদ্ধি পায়। অর্থাৎ বেগ বৃদ্ধি সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগ বৃদ্ধির হারটাকে কি বলে? অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এক্ষেত্রে অভিকর্ষের প্রভাবে বস্তুর গতি সৃষ্টির সময়ে সেটা কি হয়, তার বেগ বৃদ্ধি পেতে থাকে। তাহলে বলটা হাত থেকে ছাড়া ঠিক পূর্ব মুহূর্তে বেগটা কত ছিল? বলটি হাত থেকে ছাড়া পূর্ব মুহূর্তে বেগ কত ছিল? বেগ ছিল 0। ছাড়ার পর কিন্তু তার পরের মুহূর্তে কি হয়, তার আগের মুহূর্তে, বলটা ছাড়ার আগের মুহূর্তে বলটার বেগ 0। ছাড়ার পরেও কি তার বেগ 0 থাকে? কখনোই নয়। বেগ 0 হলে সে গতিশীল হয় কি করে? কিন্তু উপর থেকে ছাড়ার পরই সে তো পড়তে থাকে, নিচের দিকে পড়তে থাকে। তাহলে এবং বলটা উপর থেকে নিচের দিকে পড়ার সময় বলটা যত নিচের দিকে নেমে আসে তত কিন্তু তার বেগ বাড়তে থাকে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বলটির বেগ বাড়তে থাকে। আগে ছিল 0, যখন পড়ছে তখন তার একটা নির্দিষ্ট বেগ আছে, তাহলে পড়ার সাথে সাথে বলটার বেগ বৃদ্ধি পেতে থাকে। তাহলে বেগ বৃদ্ধিটাকে আমরা কি বলি? সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে বলা হয় কি? ত্বরণ। তার মানে বলটিতে, ওই খেলার বলটিতে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। সেই ত্বরণের জন্য কোন বলটা দায়ী? বলটা পড়ার সময় সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগ বৃদ্ধির জন্য দায়ী কে? না অভিকর্ষ বল। ওই বলটার উপর ক্রিয়াশীল, পতনশীল বলটির উপর ক্রিয়াশীল অভিকর্ষ বলই হলো এর ত্বরণ সৃষ্টির জন্য দায়ী। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে আমরা বলেছি কি? অভিকর্ষীয় ত্বরণ। এবং ছোট হাতের জি অক্ষর দ্বারা সেটাকে সূচিত করা হয়েছিল। এটা ছিল অভিকর্ষীয় ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। সেই জন্য সেটা ছোটদের জি অক্ষর দ্বারা সূচিত করা হয়েছিল। আর অনুভূমিক তলে কোনো বস্তুর গতির ক্ষেত্রে ক্রিয়াশীল বলটাকে আমরা কি বলি, বা ত্বরণটাকে কি বলি? অ্যাক্সিলারেশন বা এ। অনুভূমিক তলে গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণটা যদি এ হয়, তাহলে কোন একটা বস্তুর উপর এম ভরের একটা বস্তু এ ত্বরণ সহ চলছে, এম ভরের বস্তু
কোন একটি m ভরের বস্তু a ত্বরণ সহ গতিশীল থাকলে প্রযুক্ত বল, সেক্ষেত্রে প্রযুক্ত বল F সমান কি হয়? F m into a। সেক্ষেত্রে প্রযুক্ত বল F সমান m into a হয়, যেখানে এটা হলো ত্বরণ, অনুভূমিক তলে ত্বরণটা হলো a। এরপরে যদি আমরা আসবো যে যদি m ভরের বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বলটা F হয়, m ভরের বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল যদি F হয়, তাহলে সেক্ষেত্রে m ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল F হলে আমরা জানি কি, তাহলে F যদি সেটা পৃথিবীর উপরে আছে বা পৃথিবী পৃষ্ঠে আছে, তাহলে সেক্ষেত্রে হবে কি, সেটা পৃথিবীর ভরটা বড় m, তাহলে g ছোট m ইনটু বড় m ডিভাইডেড বাই r স্কয়ার। এখানে m টা কি? m টা হলো পৃথিবীর ভর, এই একটা হলো কি ক্রিয়াশীল বল, মানে এটা মহাকর্ষ বল। যদি মহাকর্ষ বল হয়, তাহলে মহাকর্ষ বল হলে পৃথিবী বস্তু দুটো কি, একটা হলো পৃথিবী আর পৃথিবী পৃষ্ঠে অবস্থিত m ভরের বস্তু। এটা হলো পৃথিবী, এর পৃথিবীর ভর এটা 8, পৃথিবীর ভর হলো m, এই পৃথিবীর ভর হলো বড় m, আর পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব সেটা হলো পৃথিবীর ব্যাসার্ধ r। তাহলে সেক্ষেত্রে F gmm/r², যেখানে g টা হলো মহাকর্ষীয় ধ্রুবক। আবার ওই বস্তুটাই যখন নিচের দিকে ক্রিয়াশীল, মানে উপর থেকে নিচের দিকে পড়ছে অভিকর্ষের ক্রিয়ায়, তখন আমরা সেটাকে কি বলবো, যে F ma বলেছি, আগে বলেছি ma, তাহলে ma সমান g ছোট m ইনটু বড় m ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে और a সমান কি হয়ে যাবে? a সমান g ইনটু বড় m ডিভাইডেড বাই r স্কয়ার। g অর্থাৎ বড় হাতের g ইনটু m বাই r স্কয়ার। m টা হলো পৃথিবীর ভর, r টা হলো পৃথিবীর ব্যাসার্ধ। আর এটাকে আমরা বলতে পারি কি, এটা সমান তো mg, নিম্নমুখী ক্রিয়াশীল অভিকর্ষ বল যেটা, সেটা হলো ভার বা ওজন। তাহলে এখান থেকে লিখব কি, এটা সমান g। এটা হলো কি, যে ওখানে পেয়েছি F ma, আর ma মানেটা সেটা হচ্ছে কি ma, আর এটা হচ্ছে F mg, বস্তু ভার বা ওজন। F বা w বলতে পারি এটাকে, নিম্নমুখী ক্রিয়াশীল ভার বা ওজন। তাহলে a mg অর্থাৎ a g, অর্থাৎ আমরা এখানে পেলাম কি, যে g অর্থাৎ m ভরের একটা বস্তু অভিকর্ষের ক্রিয়ায় নিচের দিকে পড়ার সময় বা গতির সময়ে, সময়ের সঙ্গে সঙ্গে তার বেগ পরিবর্তন হলে সেটা হলো কি বেগ বৃদ্ধির হার, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ। g সমান কি হলো gm/r², যেখানে m টা হলো পৃথিবীর ভর এবং g টা হলো r টা হলো পৃথিবীর ব্যাসার্ধ। এরপরে যে এই পতনশীল বস্তুর ক্ষেত্রে, অবাধ অবতরণের সময় পতনশীল বস্তুর ক্ষেত্রে আমাদের, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মহাকর্ষ বা অভিকর্ষ বলের প্রভাবে গতি সৃষ্টি হয়, এবং গতির সাথে সাথে সেখানে কিন্তু ত্বরণেরও সৃষ্টি হয়, এবং সেই ত্বরণের মানটা কত, এখানে অভিকর্ষের ক্রিয়ায় কোন একটা পতনশীল বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা হলো gm/r²। কি বলে বোঝা গেছে? এরপরে যেটা আমরা আসবো সেটা হলো পতনশীল বস্তুর সূত্রগুলি। অবাধ অবতরণের সময় বিভিন্ন বস্তু কেমন ভাবে পড়তে থাকে, উপর থেকে নিচের দিকে নামার সময় কেমন ভাবে গতিশীল হয়,
সেই অবাধ অবতরণের সময় বিজ্ঞানী গ্যালিলিও কতকগুলি পতনশীল বস্তুর সূত্র দেন। সেইগুলি পতনশীল বস্তুর সূত্র নামে পরিচিত বা গ্যালিলিওর সূত্র নামে পরিচিত। সেখানে উনি কি করেছিলেন, ইতালির পিসা শহরে, ইতালির মানে পিসাতে একটা হেলানো মিনার বা টাওয়ার থেকে দুটো ভিন্ন ভরের একটা পালক, গিনি পালক পরীক্ষা করেছিলেন একটা কাঁচের নলের মধ্যে। আর সেখানে দুটো ভিন্ন ভরের বস্তুকে, একটা বিরাট বেশি ভরের বস্তু তার সঙ্গে একটা খুব কম ভরের বস্তু, অবাধ অবতরণের সময় দেখান যে সেই হেলানো মিনার বা টাওয়ার থেকে একটা বিরাট উচ্চতা থেকে ফেলার সময় যদি বায়ু প্রবাহ বা থাকে না থাকে বা কম থাকে, তাহলে কিন্তু দেখা গেল দুটো বস্তুই, যেমন ধরো একটা 1 কেজি বাটখারা আর তার সঙ্গে একটা কয়েন, 1 টাকার কয়েন বা মুদ্রা, সেই দুটোকে সেটা মোটে 5 গ্রাম বা 10 গ্রাম বা হয়তো 50 গ্রামের একটা মুদ্রাকে উপর থেকে নিচের দিকে ফেলা হলো এবং একই সঙ্গে অর্থাৎ একই উচ্চতা থেকে দুটো বস্তুকে ফেলার সময় দেখা গেল তারা কিন্তু একই সঙ্গে মাটি স্পর্শ করলো। অর্থাৎ তারা এর আগে একটা ধারণা ছিল যে অপেক্ষাকৃত ভারী বস্তুটা আগে মাটি স্পর্শ করে এবং অপেক্ষাকৃত হালকা বস্তুটা পরে মাটি স্পর্শ করবে। অর্থাৎ পতনশীলের মানে অবাধ অবতরণের সময় হালকা বস্তুর বেগটা কম হবে বা ভারী বস্তুর বেগটা বেশি হবে। কিন্তু এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হলো যে অবাধ অবতরণের সময় সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। তাহলে এরপর আমরা যেটা আসবো, পতনশীল বস্তুর সূত্র সমূহ। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এই পতনশীল বস্তুর সূত্রগুলি আবিষ্কার করেন। সেখানে 1 নম্বর সূত্রটা হলো কি, অবাধ অবতরণের সময় সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। অবাধ অবতরণের সময় সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামে, অর্থাৎ এক ইকুইভ্যালেন্ট স্পিড। একটা 1 কেজি বা 10 কেজি বাটখারা যেমন বেগে পড়বে, একটা 100 গ্রামের মুদ্রাও বা 50 গ্রামের মুদ্রাও ঠিক একই বেগে পড়বে, তাই তারা একই সঙ্গে মাটি স্পর্শ করবে। একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলার সময় তারা একই সঙ্গে মাটি স্পর্শ করবে। 1 নম্বর। দ্বিতীয়ত দেখা গেল কি যে অবাধ অবতরণের সময় পতনশীল বস্তু অবাধ অবতরণের সময় পতনশীল বস্তু যে বেগ লাভ করে তা পতনকালে সমানুপাতিক হয়। অর্থাৎ v varies as t, অর্থাৎ পতনকালটা যদি হয় t আর বস্তুটার বেগ যদি হয় v, তাহলে বস্তুটা যে বেগ লাভ করবে তা পতনকালের সমানুপাতিক।
অর্থাৎ পতনকাল বা সময়টা বৃদ্ধি পেলে, পতনের জন্য সময়টা বৃদ্ধি পেলে তার বেগটাও বৃদ্ধি পাবে। আবার পতনের জন্য সময়কালটা কিছু কম হলে বা পর্যায়কাল কিছু কম হলে সেক্ষেত্রে তার বেগটাও কিন্তু কম হবে, অর্থাৎ কম মানের বেগ সে অর্জন করতে পারবে। 3 নম্বর, অবাধ অবতরণের সময় পতনশীল বস্তু যে দূরত্ব বা উচ্চতা অতিক্রম করে তা পতনকালে বর্গে সমানুপাতিক হয়। অর্থাৎ h varies as t square। অর্থাৎ কোন একটা বস্তু হয়তো দেখা যাচ্ছে আগে যে সময়ে হয়তো দেখা যাচ্ছে যে 5 মিনিটে যে উচ্চতা অতিক্রম করছিল সেটা টাইমটা দ্বিগুণ হয়ে যায় 10 মিনিটে, সে তাহলে কতক্ষণ দূরত্ব অতিক্রম করবে? আগের সময়ের তুলনায় বর্তমান সময়টা যদি পূর্বের সময়ের তুলনায় দ্বিগুণ হয়ে যায় তাহলে অতিক্রান্ত দূরত্বের মানটা কগুণ বাড়বে? 2 গুণে 4 গুণ বাড়বে। অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত উচ্চতার মানটা তখন পতনকালের বর্গের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ পতনকালটা দ্বিগুণ বাড়লে উচ্চতাটা অতিক্রান্ত দূরত্বটা বা অতিক্রান্ত উচ্চতাটা 4 গুণ বাড়বে। কি বোঝা গেছে? এই তিনটি হলো পতনশীল বস্তুর সূত্র। আর ঠিক একই রকম ভাবে আমরা যদি কোন একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিই, উপর দিকে ছুড়ে দেওয়ার সময় সোজা উলম্ব ভাবে উপর দিকে ছুড়ে দিলে সেটা কি হয়? ধীরে ধীরে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে যেহেতু ছুড়ে দিচ্ছি সেই জন্যে তার গতির বিরুদ্ধে বাধা বল হিসেবে কাজ করে কোনটা? অভিকর্ষ বল। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের জায়গায় বস্তুটার উপর ক্রিয়াশীল অভিকর্ষজ বন্ধন, এবং এক সময় কি হয়? বস্তুটার বেগ, বস্তুটা যখন সর্বাধিক উচ্চতায় পৌঁছায় তখন তার বেগ শূন্য হয়ে যায়, অর্থাৎ বস্তুটার উপর ক্রিয়াশীল মানে অভিকর্ষের ক্রিয়ায়, গতির বিরুদ্ধে ক্রিয়াশীল অভিকর্ষ বলের ক্রিয়ায় এক সময় তার বেগ শূন্য হয়ে যায়, কিন্তু তখনও তার নিম্নমুখী ক্রিয়াশীল থাকে কোনটা? অভিকর্ষজ ত্বরণটা। ত্বরণ ক্রিয়াশীল থাকে এবং সেই ত্বরণের ক্রিয়ায় সেটা আবার কি হয়? বস্তুটা আবার নিচের দিকে নামতে থাকে। তাহলে একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়ার সাথে সাথে নিচের দিকে নামার সময় অভিকর্ষের ক্রিয়ায় তার ত্বরণের সৃষ্টি হয়, এবং উপরের দিকে ওঠার সময় সেই জন্যই অভিকর্ষজ বন্ধনের ক্রিয়ায় তার ঊর্ধ্বমুখী বেগ কমে ক্রমশ হ্রাস পায়, এবং অভিকর্ষের টানের দিকে সেটা কি হয়? অভিকর্ষের বিরুদ্ধে বা বিপরীত দিকে সেটা মন্দনের সৃষ্টি হয় বা বেগ কমতে থাকে, আর অভিকর্ষের দিকে হলে তার বেগ বাড়তে থাকে বা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, বা বস্তুটি উপরের দিকে ছুড়ে দেওয়া সত্ত্বেও আবার এক সময় নিচের দিকে সর্বাধিক উচ্চতা আরোহণের পর সে আবার নিচের দিকে নেমে আসে। কিন্তু যদি কোনো একটা বস্তুকে যে একটু কণাকণি ভাবে অনুভূমিক তলের সাথে তির্যক ভাবে কোনো একটা পাথরের টুকরো বা ঢিলকে ছুড়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তখন কি হবে? উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অভিকর্ষের ক্রিয়ায় পাথরটা নিচের দিকে নেমে আসে ঠিকই, তখনও কিন্তু নিচের দিকে নেমে আসে, কিন্তু তার গতিপথটা কেমন হয়? গতিপথটা হয়
একটা ইউ আকৃতির মতো, যেটাকে বলা হয় ক্রাস বা প্রজেক্টাইল। এরপরে যেটা আমরা আসছি যে একটা অভিকর্ষের বিপরীতে আমি একটা তির্যকভাবে অনুভূমিক তলের সাথে তির্যকভাবে ছুড়ে দিয়ে একটা বস্তু, সে কি করে যে একটা নির্দিষ্ট পথ অতিক্রমের পর, একটা ইউ আকৃতির পথ অতিক্রমের পর, যেটাকে বলা হয় একটা অধিবৃত্তাকার পথ অতিক্রম করে গিয়ে সে কি করে ভূমির দিকে ফিরে আসে। তাহলে যখন আমি একটা পাথরের টুকরোকে একটা তির্যকভাবে ছুড়ে দেওয়া হলো, পাথরের টুকরোকে যখন তির্যকভাবে ছুড়ে দেওয়া হলো, তখন ওই পাথরের টুকরোটার উপর ক্রিয়াশীল লব্ধি বলের প্রভাবে পাথরটার গতির অভিমুখ বা গতিপথটা কেমন হয়, একটা প্রাসের গতিপথ বা একটা ইউ আকৃতির গতিপথ। এখান থেকে যে ঢিকে ছুড়ে দেওয়া হয় ঠিক এরকম এখানে পড়ে। এখানে দেখা গেছে আমরা এই ঢিলটাকে ছোড়ার সময় যদি এই অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রি কোণে 45 ডিগ্রি কোণে ছোড়া হয়, তাহলে কিন্তু এইটাই পথটা সবচেয়ে বেশি হয়, অর্থাৎ সর্বাধিক দূরত্ব অতিক্রম করে যদি এটা 45 ডিগ্রি কোণে ছোড়া হয়। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি বস্তুর অবস্থান এখানে, তাহলে এই বরাবর এই বৃত্তপথের স্পর্শ বরাবর একটা বল ক্রিয়াশীল, আর এই বৃত্তপথের কেন্দ্রগামী ব্যাসার্ধ বরাবর একটা বল ক্রিয়াশীল। এটা হচ্ছে অভিকেন্দ্র বল, অর্থাৎ তার গতির দিকে যেটা হচ্ছে অভিকর্ষ বল, যেটা হলো অভিকেন্দ্র বল, অভিকর্ষের টানের দিকের গতি। এটা অভিকর্ষ বল, নিম্নমুখী ক্রিয়াশীল অভিকর্ষ বল। আর এটা হচ্ছে অবকেন্দ্র বল, অর্থাৎ এটা স্পর্শ বরাবর ক্রিয়াশীল, বাইরের দিকে ক্রিয়াশীল। এবারে এই দুটো বলে লব্ধি বরাবর, এই দুটো বলে লব্ধি বরাবর ক্রিয়াশীল হয়, এই বরাবর বলটা গতিশীল হয় থাকে। তাহলে এই দুটো বলে লব্ধি বল বরাবর বা লব্ধি বলের অভিমুখ বরাবর পাথরটা গতিশীল হয়ে থাকে, এবং এইভাবে ছুটতে ছুটতে এমন একটা সময় আসবে যখন আর পাথরটা যদি আমরা সেরকম বেগে ছুটতে পারি যে পৃথিবীর টানটা অতিক্রম করে যেতে পারে, পৃথিবীর অভিকর্ষ বলটাকে ছাড়িয়ে যেতে পারে, তাহলে কিন্তু সে কি হবে, আমি এটা একটা পৃথিবী, এটাই তো হয় পৃথিবী, এটা পৃথিবী, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হলো, পৃথিবীর বস্তু পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ছুড়ে দেওয়া হলো, সে আবার পৃষ্ঠে ফিরে যাবে এখান থেকে এখানে। এর বাইরের কক্ষপথটা এই বরাবর, পৃথিবীর বাইরে যে কক্ষপথ, যদি এরকম কক্ষপথটা হয়, তাহলে সেই কক্ষপথে যদি কোনোরকম ভাবে ঢিলটাকে ছুটতে ছুটতে আমি এই কক্ষপথে এখানে এলো, আবার ফিরে আসছে, এখান থেকে ছুটলো আবার ফিরে এলো, কিন্তু যখন এটাকে এই বরাবর ছুঁয়ে গেল তখন কিন্তু সে আর ফিরে না এসে সে কি করবে, এই বৃত্তপথ বরাবর ঘুরতে থাকবে। এটা হলো কি আমাদের যে বেগে ছুটলে পরে এই বস্তুকণাটা পৃথিবীর কক্ষপথে গিয়ে পৌঁছে যাবে, সেই কক্ষপথে পৌঁছে গেলেই সে কিন্তু তার নিজস্ব গতি থেকে ওই পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। এভাবে আমাদের উৎক্ষেপণ করা হয় বা ছড়া হয় কোনগুলোকে, কৃত্রিম উপগ্রহগুলোকে, যেগুলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় তাদেরকে এই এমন বেগে ছড়া হয় বা এমন বেগে উপরের দিকে পাঠানো হয় যে বেগটাতে সে আর পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে না। পৃথিবীর অভিকর্ষ বলের মায়া কাটিয়ে সে চলে যায় কোথায়, ওই কক্ষপথে, আর কক্ষপথে পৌঁছে গেলেই তখন সে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যেটাকে বলা হচ্ছে কি, এবং এইভাবে প্রতিস্থাপিত করা হয় কোনগুলোকে, ওই আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলোকে ওই কক্ষপথে প্রেরণ করে দেওয়া হয় বা পৌঁছে দেওয়া হয়, তখন সে ওই নির্দিষ্ট কক্ষপথ বরাবর অসীম কাল ধরে ঘুরতে থাকে এবং মানে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, এবং পৃথিবীর যাবতীয় ভৌগোলিক
অবস্থান এবং ভৌগোলিক বৈচিত্র্যে সমস্ত কিছু ঘটনার বা ভৌগোলিক ঘটনার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আমাদের স্যাটেলাইট মারফত আমাদের দূরদর্শনের পর্দায় বা বিভিন্ন টেলিকাস্ট সেন্টারে গিয়ে পৌঁছায়। তা যাই হোক, তাহলে এই বেগটাকে বলা হয় কি মুক্তি বেগ। যে বেগে ছুটলে পরে সে আর পৃথিবীর দিকে ফিরে না এসে ওই কক্ষপথে গিয়ে অনন্তকাল ধরে আবার পৃথিবীকে পরিক্রমণ করতে থাকে, সেই বেগটাই হলো মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। এটার মান কত? দেখা গেছে 11.2 কিমি পার সেকেন্ড। 11.2 কিমি পার সেকেন্ড এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি সমান এটা, অর্থাৎ 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে যদি কোনো বস্তুকে ছোড়া যায়, তাহলে কিন্তু সে অভিকর্ষের মায়া কাটিয়ে সে কিন্তু মহাশূন্যে চলে যায় বা ওই কক্ষপথে গিয়ে প্রতিস্থাপিত হয়, সে কিন্তু আর পৃথিবীতে ফিরে আসে না। এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে কি স্থির তড়িৎ বল ও আধানের ধারণা। স্থির তড়িৎ বল। তড়িৎ কি? তড়িৎটা হলো এক প্রকার শক্তি। যেমন এর আগে আমরা জেনেছি তাপ এক প্রকার শক্তি, তড়িৎও তেমনি এক প্রকার শক্তি। এই তড়িৎ প্রধানত দুই প্রকার, একটা হলো স্থির তড়িৎ আর একটা হলো চল তড়িৎ। স্থির তড়িৎটা কি আর চল তড়িৎটাই বা কি? স্থির তড়িৎ হলো যে তড়িৎ যেখানে উৎপন্ন হয় সেখানেই স্থির থাকে, সেটা হলো স্থির তড়িৎ। উৎপত্তি স্থলেই স্থির থাকে, সেটা হলো স্থির তড়িৎ। আর যে তড়িৎ উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করতে পারে, উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে প্রবাহিত হয়ে গিয়ে কাজ করতে পারে বা প্রবাহিত হয়ে যায়, তাদেরকে বলা হচ্ছে কি সেই তড়িৎকে বলা হয় চল তড়িৎ। সেই তড়িৎকে বলা হয় চল তড়িৎ। তাহলে আমরা দেখবে এই বিশেষ করে শীতকালের সময়ে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমাদের এই যে পশমের পোশাক সোয়েটার গায়ে দেওয়ার সময় গায়ে দিয়ে দিল, কিন্তু সকালে পরার পর ব্যবহৃত হওয়ার পর দেহের সাথে এই পশমের ঘর্ষণের ফলে দেহেতে এই পশমেতে এবং দেহেতে স্থির তড়িতের সঞ্চার হয়। দিয়ে সেই সোয়েটারটা খোলার সময় গায়ের লোমগুলো কিন্তু হাতের লোম বা মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে যায়। তখন দেখা যায় যে ওই পশমের সাথে মানবদেহের ঘর্ষণের ফলে সেখানে কিন্তু পশমে এক ধরনের তড়িতের সৃষ্টি হয় বা স্থির তড়িতাধান সঞ্চার হয়, আর মানবদেহেও এক ধরনের তড়িতের সঞ্চার হয়। দুটোতে দুই বিপরীত আধানের সঞ্চার হয় বলে এরা পরস্পরকে কিন্তু আকর্ষণ করে। তাহলে দুটো ভিন্ন বস্তুতে সর্বদাই ঘর্ষণের ফলে দেখা যায় ওদের মধ্যে তড়িৎ শক্তির সঞ্চার হয় বা তড়িতাধানের সঞ্চার হয়। প্রকৃতপক্ষে তড়িৎগ্রস্ত বস্তু সে কি করে, তার মধ্যে আধান জমা হয়, আধান জমা হয়। প্রকৃতপক্ষে এটা একটা চার্জ বা আধানটা কি না একটা তড়িৎগ্রস্ত অবস্থা, তার মধ্যে সঞ্চারিত হয়, সেটাই হলো আধান। এখন দুটো ভিন্ন ধরনের বস্তুর মধ্যে, যেমন ধরো একটা
কাঁচদণ্ডকে কাঁচদণ্ডকে সিল্ক বা রেশম দিয়ে ঘষা হচ্ছে, সিল্ক বা রেশম দিয়ে ঘষা হচ্ছে। দেখা যাচ্ছে কাঁচদণ্ডে এক ধরনের তড়িৎ সঞ্চার হয়, আর সিল্ক বা রেশমেও ঠিক তার বিপরীত আধানের সঞ্চার হয়। এক্ষেত্রে আমরা একটা স্থির তড়িৎ সারণী পাবো, যেটা হচ্ছে কি পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, রেখা, মানবদেহ, ধায়েগা, ধাতব দণ্ড, এবনাইট, গালা, এম্বার, রজন, সেলুলয়েড। এই যে সিরিজটা বললাম বা শ্রেণীটা বললাম, এখানে কিন্তু পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব দণ্ড, এবনাইট, গালা, এম্বার, রজন, সেলুলয়েড। এখনকার তোমাদের কাছে যে ডট পেন, সেই ডট পেনের যে প্লাস্টিক ডট পেনগুলো বা সেলুলয়েড পেনগুলো, যেগুলো খুব নরম প্লাস্টিক দিয়ে তৈরি, সেই প্লাস্টিকটা নিয়ে, সেই পেনটাকে নিয়ে তুমি তোমার মাথায় চুলেতে ঘষবে। যদি মাথাটায় তৈলাক্ত না থাকে বা তেল না থাকে, সেখানে যদি শ্যাম্পু করা থাকে, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে বোঝা যায়। ওইটা দিয়ে ঘষলে পরে দিয়ে কতগুলো কাগজ খণ্ডকে কুচি কুচি করে ফেলে রেখে ওই ঘষার পর পেনটা নিয়ে এসে দাও, ধরো কাগজগুলোই, দেখবে সেটাকে আকর্ষণ করছে। আমি তো কাগজ কোনো রকম ঘর্ষণ করিনি, তাহলে কাগজটা আমার নিস্তড়িত বস্তু, কিন্তু ওই মাথার চুলের সঙ্গে ওই সেলুলয়েড পেনটা ঘষার জন্য বা সেলুলয়েডের চিরুনি ঘষার ফলে ওই চিরুনিতে বা পেনটাতে স্থির তড়িতাদানের সঞ্চার হয়, আর কাগজ খণ্ডগুলো বা টুকরোগুলো নিস্তড়িত বস্তু, তাদেরকে পরস্পর কিন্তু তীব্র বেগে আকর্ষণ করে। এটা আমরা দেখতে পাই, পরীক্ষামূলক প্রমাণিত। তাহলে এখানে আমরা যে সিরিজটা পেয়েছি, সেখানে যে উপরের দিকে, অর্থাৎ প্রথমে যদি কোনো একটা বস্তুর সঙ্গে পরের যে কোনো একটা বস্তুকে ঘর্ষণ করা হয়, তাহলে প্রথমটাতে হবে ধনাত্মক তড়িতের সঞ্চার, প্রথমটাতে হবে ধনাত্মক তড়িতের সঞ্চার, আর পরেরটাতে যে কোনো একটাতে, যেমন পশমের সঙ্গে মানবদেহের ঘর্ষণের ফলে মানবদেহে হবে ঋণাত্মক তড়িতের সঞ্চার, ঋণাত্মক তড়িতের সঞ্চার। এই তড়িৎ বলটা আমরা এখানে বলছি কেন? তড়িৎ বলটাও কিন্তু এক প্রকারের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তড়িৎ বল হলো একটা কি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। সেখানে মহাকর্ষ বা অভিকর্ষ শুধুমাত্র আকর্ষণ প্রকারের হয়, কিন্তু তড়িৎ বল আকর্ষণ এবং বিকর্ষণ উভয় প্রকারের হয়। কারণ আমরা দেখেছি সমতড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে। যেমন আমি এই যে পশমকে মানবদেহে ঘর্ষণের ফলে এটাতে ধনাত্মক তড়িতের সঞ্চার হয় এবং মানবদেহে ঋণাত্মক তড়িতের সঞ্চার হয়। তাহলে এই দুটো বিপরীতধর্মী আধান বায়ন, যার জন্য এরা পরস্পরকে আকর্ষণ করে। এরপর যেটা আমরা আসবো যে দুটি বিন্দু আধান, কোন একটা বস্তু যে আমরা বলছি তড়িৎগ্রস্ত হয় কিভাবে। আমরা তো জানি, এর আগে পড়েছি পরমাণু গঠন অনুযায়ী যে কোনো পরমাণুর মধ্যে তার কি রয়েছে, কেন্দ্রক বা নিউক্লিয়াস। সেখানে রয়েছে কি নিউট্রন আর প্রোটন। কেন্দ্রক বা নিউক্লিয়াস, সেখানে রয়েছে নিউট্রন আর প্রোটন। এটা কেন্দ্রক বা নিউক্লিয়াস, এখানে রয়েছে নিউট্রন আর প্রোটন কণা।
এগুলো নিউট্রন, এগুলো হচ্ছে প্রোটন, যারা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, আর নিউট্রন হলো নিস্তড়িত কণা। আর এর বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলি ঘূর্ণায়মান। এর বাইরের কক্ষপথে রয়েছে ইলেকট্রন। তাই ইলেকট্রনগুলির বাইরের কক্ষপথে রয়েছে। এটা একটা কার্বন পরমাণু ছবি এঁকেছি, যার বাইরের কক্ষে কার্বন পরমাণুর জায়গায় আমি একটা ধাতব পরমাণু করে দিই। আচ্ছা, এটাই 4টে দিয়েছি, 5টা, 6টা, 7টা, 8টা, তারপরে দিয়ে দিল একটা, 2 আর 1 মানে 11টা। এখানে আছে 11টা প্রোটন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা প্রোটন আর 12টা নিউট্রন। তাহলে এগুলো হলো ইলেকট্রন কণা। তাহলে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণকালীন এখানে কোন একটা মৌলের পরমাণু যখন তার সমস্ত কক্ষ থেকে ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সে কি হয়ে যায়? ধনাত্মক আধানে আহিত। যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে ধনাত্মক আধানে আহিত হয়। আর যখন কোন একটা মৌলের পরমাণু তার সমস্ত কক্ষে বা যুক্ত কক্ষে ইলেকট্রন গ্রহণ করে, তখন সে ঋণাত্মক আধানে আহিত হয়। তখন সে ঋণাত্মক আধানে আহিত হয়। ঠিক একই রকম ভাবে আমার এখানেও মানে স্থির তড়িতাধান সৃষ্টির সময়ে পশমের সঙ্গে মানবদেহের ঘর্ষণের ফলে পশমটার মধ্যে যে তার কক্ষপথে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলোর সঙ্গে তার কেন্দ্রের প্রোটন বা নিউট্রনের প্রোটনের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মানটা কিছুটা হলেও কম, যার জন্য সর্বস্থ কক্ষের ইলেকট্রন যখনই মানবদেহের সঙ্গে ঘর্ষণ হচ্ছে, মানবদেহ তার সর্বস্থ কক্ষ থেকে ইলেকট্রনটাকে বের করে নিতে পারে, আর মানবদেহ সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে। অর্থাৎ কি, যে ইলেকট্রন ছাড়ে, অর্থাৎ পশমটা ইলেকট্রন ছাড়ছে, তাই সে ধনাত্মক আধানে আহিত হচ্ছে, আর মানবদেহ সেই ইলেকট্রনটা গ্রহণ করছে বলে সে ঋণাত্মক আধানে আহিত হয়। অর্থাৎ এইভাবে দুটো বিপরীত বস্তুর মধ্যে বা দুটো ভিন্ন বস্তুর মধ্যে ঘর্ষণের দ্বারা যখনই তড়িতের সঞ্চার হয়, তখনই কিন্তু একটা বস্তু থেকে ইলেকট্রন অপর বস্তুতে চলে যায়। কিভাবে? যার মধ্যে নিউক্লিয়াসের প্রোটনের সঙ্গে বাইরের কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণ বলের মানটা বেশ অপেক্ষাকৃত কম, সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে চলে আসে। যার মধ্যে কেন্দ্রের প্রোটন এবং বাইরের কক্ষপথে ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি, তার মধ্যে চলে আসে। তাহলে যার মধ্যে চলে আসে সে হয় ঋণাত্মক আধানে আহিত, আর যার থেকে চলে আসে সে হয় ধনাত্মক আধানে আহিত। এইভাবে দুটো বিপরীত আধানকে যখন পরস্পরের কাছে আনা হয়, তখন তারা কিন্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, আর দুটো সম আধান পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। এরপরে আমরা আসবো স্থির তড়িতাধান সংক্রান্ত কুলম্বের সূত্র। স্থির তড়িতাধান সংক্রান্ত কুলম্বের সূত্রটা কি? দুটো সমজাতীয় বা দুটো বিপরীত জাতীয় বিন্দু আধানকে পরস্পরের কাছে নিয়ে এলে তারা কি করে? তাহলে দুটো সমজাতীয় বা দুটো বিপরীত জাতীয় বিন্দু আধানের মধ্যে কি হয়? পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে বা আকর্ষণ করে। এই বিকর্ষণ বা আকর্ষণ বলের মানটা আধান দুটির গুণফলের সমানুপাতিক, যা চার্জ, সেই চার্জের গুণফলের সমানুপাতিক, এবং উহাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক যেমন ভাবে আমরা মহাকর্ষ সূত্রটা পড়েছিলাম, ঠিক তেমন ভাবেই এখানে দুটো তড়িতাধানগ্রস্ত বস্তু, সেখানে ছিল দুটো বস্তু, তাদের মধ্যে আকর্ষণ বলের মানটা ভরের গুণফলের সমানুপাতিক ছিল। এটা মনে করে একটা বিন্দু আধান যার চার্জ হচ্ছে Q1 প্লাস, এবং এখানে একটা বিন্দু আধান যার চার্জ হচ্ছে Q2 মাইনাস। তাহলে এদের মধ্যে বিপরীত আধান মানে পরস্পরের মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল, এবং এই দূরত্বটা হচ্ছে কি, যদি r হয়
তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, ক্রিয়াশীল আকর্ষণ বল যেহেতু বিপরীতাদান, এটা প্লাস এটা মাইনাস, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা কি হবে? এটা আকর্ষণ বল, মানে বলটা ক্রিয়াশীল বলটা হবে আকর্ষণ প্রকারের। যদি দুটোই সমাধান হতো, দুটোই প্লাস হতো বা দুটোই মাইনাস হতো, তাহলে কিন্তু এদের মধ্যে যে বলটা ক্রিয়াশীল থাকতো সেটা হতো বিকর্ষণ প্রকারের। তার ক্রিয়াশীল আকর্ষণ বল কি হবে? যদি সমান F হয় তাহলে কি লিখবো? যে কুলম্বের সূত্রানুসারে, কুলম্বের সূত্রানুসারে আমরা কি লিখবো? F varies as Q1 plus into Q2 minus আগাম দুটোর গুণফলের সমানুপাতিক, এটা 1 নম্বর। এবং দ্বিতীয় সূত্র অনুসারে F varies as 1/r² দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 1 ও 2 নম্বর থেকে কি পেয়ে যাবো? তাহলে যৌগিকভেদের নিয়ম অনুসারে F varies as Q1 plus Q2 minus by r² বা F is equal to K Q1 plus Q2 minus divided by r², যেখানে K টা হলো কি একটা ভেদ ধ্রুবক, ভেরিয়েশন কনস্ট্যান্ট, এটা ধ্রুবক মানে ভেদ ধ্রুবক। আর কে কে বলা হয় কি? বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে মানটা 1, আর এই কে কে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা ইলেকট্রিক পারমিয়েবিলিটি। এই কেটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা এই হলো আমার স্থির তড়িৎদান সংক্রান্ত কুলম্বের সূত্র, যার সাহায্যে আমরা দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্বটা জানা থাকলে, বিন্দু আধান দুটোর যদি চার্জ বা আধানের মান জানা থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান, বিপরীত আধান হলে আকর্ষণ বলের মান, আর সম আধান হলে তাদের মধ্যে বিকর্ষণ বলের মানটা আমরা নির্ণয় করতে পারবো। স্থির তড়িৎদান পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা কি বলা হয়? স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিভাবে আমরা স্থির তড়িৎদান পরিমাপ করি এবং দুটো নিস্তড়িৎ বস্তুতে ঘর্ষণের ফলে কিভাবে তড়িতের সঞ্চার হয় এবং সমতড়িৎ যে পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত তড়িৎদান যে পরস্পরকে আকর্ষণ করে এবং তড়িৎ বলের প্রভাবে গতি, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।